আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৯। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। গ্রীষ্মের দুপুরে তপ্ত রোদে হাঁটছে তৌসির আর নাজহার। আজ রোশনি রোদের এতটাই নিদারুণ প্রখর, মনে হচ্ছে জ্বালিয়ে দেবে মুহূর্তেই যৌবনের বুকের সব কিছু। এতটাই প্রখর যে রোদে যদি এখন পানি ডালা হয় তাহলে তেলে পানি পড়ার মতো তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাজহারের টিকা দেওয়া। নাজহারের টিকা দিয়ে এলো আজ যে ৩ নাম্বার টিকাটা দেওয়ার কথা ছিল। তৌসিরের গ্রামে প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিজে এসে ওকে মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেছে, তাই আর তেমন অসুবিধা হয়নি, তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন ওর বিবিজান ওকে নাজহারে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরও নিয়ে এসেছে, কি আর করার, বউ তো। বউ যখন ওর, কষ্ট তো ওকেই করতে হবে। নাজহার অনেক ধীরে ধীরে হাঁটছে। এর হাঁটা দেখে তৌসির বিরক্ত সুরে বলল, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাজহার তৌসিরের কথা শুনে বলল, আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসবো। নাজহারের কথা কর্ণপাত হতেই তৌসির কিছুটা বিরক্ত হলো, কিন্তু তর্ক করলো না, কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কের বিদ্যায় পারদর্শী। তাই আর তৌসির কিছু বলল না। তখন ওর চোখে পড়ল সামনে দিয়ে আসা আইসক্রিম গাড়িটা, যেটা আজকির ভাই নিয়ে আসছেন। আজকির ভাই তাদের গ্রামে আইসক্রিমওয়ালা। তৌসির নাজহারকে জিজ্ঞেস করলো, আইসক্রিম খাইবা? নাজহার মনে করে হয়তো দোকান থেকে কিনে নিয়ে আসবে, তাই মাথা নাড়ালো। তৌসির আজকির ভাইকে ডেকে বলল, ও আজকির ভাই, এদিকে আও তো একটু। আজকির ভাই তৌসিরের দিকেই আসছিলেন, একটু তাড়াতাড়ি করে আসছে। ভ্যানটা চালিয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, জি ভাই, আইসক্রিম খাইবেন ভাই? লগে কেডা, ভাবি নাকি? তৌসির ওনার কথায় এক নজর নাজহারের দিকে তাকালো, তারপর আবার সামনে তাকিয়ে বলল, হ আইসা, 5 টাকার একটা আইসক্রিম দাও তো। নাজহার এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ কিপটা হলে এমন করতে পারে একটা মানুষ? 5 টাকার আইসক্রিম, ছি ছি ছি, কি ছোট লোকেও কাজ। আজকের ভাই এটা শুনে 5 টাকার একটা আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরের হাতে দিল। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে 2 টাকার একটা নোট আর 1 টাকার একটা সিক্কা বের করে আজকের ভাইকে দিতে দিতে বলল, ভাই এই লো 3 টাকা রাখো, পরে আবার 2 টাকা নেবা আনে, আইজান নাই। আজকের ভাই এই 3 টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাই। আজকের ভাই আবার হন হন করে চলে যেতে থাকলো এবং ভাবলো, এখানে অবাক হওয়ার মতো কিছু নেই, কারণ এসবে ওনারা অভ্যস্ত। তৌসির জন্মগত এমনই হারকিপটা। আজকের ভাই চলে যান। তৌসির নাজহারের হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও খাও, গরম কম লাগবে। নাজহার মন চায় না নিতে, কিন্তু মস্তিষ্ক বলে, নিয়েছে, টাকা খরচ করে কিনেছে, যাই হোক কিনেছে তো, হারকিপটা মানুষ, তাহলে নেওয়াই যাক। নাজহার হাতে নিয়ে নিকাবের ভেতরে দিয়ে একটু খেয়ে নেয়, তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক মুখ কুচকে বলে, ছি, এগুলো মানুষ খায় নাকি? ফুড কালার গুলো আইস বলে রেখে বানিয়েছে আইসক্রিম। এই বলে ফেলে দিতে চায়, কিন্তু তৌসির ফেলে দিতে দেয় না। ওর হাত থেকে নিতে নিতে বলে, দাও, তুমি খাইও না, আমি খামো, 3 টাকা দিয়ে কিনছি। এই বলে আইসক্রিমটা খেতে থাকে। নাজহার বিরক্তি সুরে বলল, হ্যাঁ খান, নির্লজ্জ পুরুষ, কিপটা একটা। কিপটামির একটা সীমানা থাকে। ওর কথায় তৌসির কুটিল হেসে ওঠে, কিন্তু কিছু বলল না। নাজহারের কথাগুলো বড্ড তিতা। সবসময় তিতা কথা বলে, কিন্তু তৌসির এই তিতা কথাগুলো ভালো লাগে। নাজহার হাঁটতে হাঁটতে কাদায় পা ফেললো। কাদায় পা ফেলতেই নাজহার বলে উঠল, ধুর। তৌসির খানিকটা সামনে এগিয়ে গেছে। নাজহার এই অবস্থা দেখে তৌসির দিকে ফিরে এসে নাজহার বাম হাতে বাহুতে ধরে ওকে টেনে সামনে সরিয়ে নিতে নিতে বলে, দেখে চলবি না, কানাবেড়ি। নাজহার নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন তো, রাস্তার মধ্যে এভাবে হাত ধরে। তৌসির ওকে ছেড়ে দিতে দিলে বলে, আমার বউ তুমি, আমি তোমার হাত ধরমু, ঠ্যাং ধরমু, তাতে কার কি? নাজহার রাগী গলায় বলল, মুখ সামলান, খারাপ লোক। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে বলে, চলো, সামনে পুকুর আছে, পা ধুয়ে নিবা আনে। এই বলে নাজহারের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকলো। নাজহারের নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানে নামলো। নাজহারের নিয়ে পুকুর পাড়ে যেতেই নাজহার নিজের পা বাড়িয়ে পা ধুতে যায়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুইয়ে দিচ্ছি। এই বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে। নাজহার পা থেকে ওই জুতোটা খুলে নিয়ে পাশে রেখে দেয়। জুতোটা চামড়ার, ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তৌসির তো আর এরকমের মানুষ না। মূলত এই কারণেই ও নাজহারের পা ধুইয়ে দিচ্ছে, নয়তো বয়েই গেছে পা ধুইয়ে দিতে। তৌসির নিজের হাতে পানি দিয়ে নাজহারের পা ধুইয়ে দিচ্ছে, কাদা ছাড়িয়ে দিচ্ছে। নাজহার থমকে তৌসির দিকে তাকিয়ে রয়। মানুষটার টাকা পয়সার দিকে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজ। এই যে একজন পুরুষ হলেও ওর পা ছুঁয়ে দিচ্ছে এবং কোনো অহংকার নেই। নাজহার খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয়। তৌসির ওর পা ধুইয়ে জুতোটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিতে বলে,
নাও, পরে নাও, আর চামড়া জুতা এমনি দৌড়াইয়া এসে ভিজাইয়া নিও না, ছিঁড়ে যাবে সকালে। নাজার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তৌসির, সেটা তৌসির যাকে বাঘ বলে জানে মানুষ। এই দৃশ্য নিয়ে নিজ নয়নে দেখাও ঠিক যেন বিশ্বাস করতে পারছে না নাজারে মাস্টার চাচ্চু আর ওর চাচার ছোট ছেলে মুসাদ্দিম, নাজার সাহেব ভাই। ওনারা এসেছিলেন নাজারের টিকার কার্ড দিতে, কিন্তু এসে জানতে পারলো ওকে নাকি তৌসির স্কুলে নিয়ে গেছে, কার্ডের প্রয়োজন নেই। তাই কার্ড ওদের কাছে দিয়ে ওনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে। তাদের গ্রাম আবার বেশি দূর নয়, কাছেই। যাওয়ার সময় দূর থেকে তৌসির আর নাজারকে দেখতে পান। ওরা পুকুরে নামছে, তাই নাজারকে একটিবার দেখার জন্য এসেছেন। মাস্টার চাচুর মানে নাদের তালুকদার বড্ড আদরের নাজার আর তৌসিরের উপর উঠে এসে মাস্টার চাচু আর সাহেব ভাইকে দেখে চমকালো সামান্য। তৌসির ওনাদের দেখে মোটেও খুশি হয়নি। শত্রুকে দেখলে কেউ খুশি হবে, কিন্তু তার কিছুটা কটাক্ষ হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম শ্বশুরমশাই আর সাহেব ভাই, কেমন আছেন? ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে। তারপর মৃদু হেসে দুজনে মাথা নাড়িয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাস্টার চাচু নাজার মাথা হাত বুলিয়ে দিয়ে নির্লিপ্তভাবে বললেন, কেমন আছিস? নাজার মাথা নাড়িয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? এই বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলো, কেমন আছো সাহেব ভাই তুমি? কেমন আছো সাহেব ভাই, এই কথাটা বুকের অন্তরালে গিথে গিয়েছে। সাহেব ভাইয়ের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে। নিজের মন চায় বলতে, তোকে অন্যের পক্ষে দেখলে কেমনে পারি থাকতে বলতো, কিন্তু আফসোস তা উনি কখনোই বলতে পারবে না। ওনার বলার সাহস কই? ওনার যা বলার, যা ভাবনার, তা শুধু একান্তই। এই যে ওকে ভালোবাসি, এটাও ওনার একান্ত ব্যক্তিগত, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ না। সাহেব ভাই অল্প হেসে বলল, এই তো আছি, তোর টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছি, তোর সাথেও দেখা হয়ে গেল। নাজার ওনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, ও। মাস্টার চাচু তৌসির আর নাজারের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে। নাজার আর তৌসির মাথা নাড়ালো। তৌসির নাজারের হাতটা নিজের হাতের মুঠোয় আলতো করে আগলে নিতে নিতে বলল, মাঝে মধ্যে আইয়েন এমনি ভাতিজির খোঁজখবর নিতে। মাস্টার চাচু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো আসবই। মুখে এটা বলল, মনে মনে বললেন, তোর মতো শয়তানের কাছে দিছি বিয়া, আসতে তো হইবই সব সময়, শয়তান কোথাকার। ওনারা চলতে শুরু করলেন নিজেদের গন্তব্যে, আর নাজার আর তৌসির পা বাড়ালো তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। নিজের প্রাণসঙ্গী দেখার লোভ সামলাতে পারেনি, বিধায় তাকালো, নয়তো তাকাতো না। ওনার দেখতে পান নাজার হাতটা ধরে তৌসির সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনার চোখের সামনে এতটুকু দৃশ্য দেখে বুকটা ফেটে যাচ্ছে। একটু আগে সেই দৃশ্যটা ভেসে উঠল যখন তৌসির নাজার পা ধুয়ে দিচ্ছিল। সাহেব ভাই পিছনে তাকিয়ে থাকলেন, তারপর সামনের দিকে এলোমেলোভাবে পা ফেলতে ফেলতে মনে মনে বললেন, আমাদের যতবারই দেখা হবে ততবারই আমাদের বিচ্ছেদ হবে, শত বিচ্ছেদ হবেও, তারপরও আমি তোমাকে ভালোবেসে যাব একান্তই। এই বলে সামনের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলেন, আর নিজের চুলে নিজে হাত বুলাতে বুলাতে মৃদু হেসে বললেন, তোমায় না পাওয়ার আকাঙ্ক্ষায় মন পড়বে, আবার তোমায় বারংবার মনেও পড়বে। নাজার রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। এই একটু পরেই গরমে ঘেমে একাকার হয়ে যায়, তাই এসে ঘরে ঢুকে বাতাস খাবে বলে ঘরের ভেতর পা রাখেনি। যে এক কদম ঘরের ভিতরে পা রাখবে তখনই তৌসির বের হয়। দুজনে ধাক্কা খেতে গিয়েও খায় না, একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাজারকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পিছনে সরে যায়। নাজার লক্ষ্য করে তৌসির পরনে কালো কাপড়ের একখানা লুঙ্গি। নাজার এটা দেখে বুড়ো কুঁচকে তাকিয়েই থাকে। সত্যি বলতে জীবনে এই প্রথম কাউকে কালো লুঙ্গি পরতে দেখেছে। ওর বাপ চাচাও লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনো পরেন না। তৌসিরের চুলগুলো এলোমেলো, কপালে কিছুটা লুটিয়ে আছে। এর উপরে তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না, কিন্তু আজ নাজার দেখছে ভিন্ন। তৌসির ক্রিম কালার একটা শার্টে হাতা লম্বা শার্টটা পরে আছে, বড্ড সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাজার মনে মনে ভাবল, এভাবে নায়ক সাজান যে এই কিপটে ব্যাটার কি, কিন্তু সরাসরি জিজ্ঞেস করলো না। মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে একটাবার জিজ্ঞেস করি কই যাবে উনি। নাজারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, আইজ আমি রাতে আসতে পারবো না, তুমি সিমরানরে নিয়ে ঘুমাইয়ে যাইও যদি ভয় লাগে। নাজার তৌসিরের কথায় ওর দিকে মুখ তুলে তাকালো, তারপর মাথা নাড়িয়ে উত্তর দিল, আচ্ছা। এই বলে তৌসির পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকলো। তৌসির এভাবেই দাঁড়িয়ে রয়, মনে মনে ভাবে কত বড় শয়তান, জামাই চলে যাচ্ছে অথচ একটাবারও জিজ্ঞেস করলো না কোথায় যাবেন। তৌসির ঘাড় ঘুরিয়ে নাজারকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি বহুত বেয়াদব একটা মহিলা, তালুকদারের মাইয়া। নাজার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসির দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে, আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে?
তৌসির নাজহারের কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণে থেমে যায়। ওর চোখে পড়ল ওদের মধ্যে থাকা দূরত্ব, বেশ দূরত্বে দাঁড়িয়ে আছে নাজহার। না, এত দূরত্বে দাঁড়িয়ে থেকে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোতের জন্য পা ফেলতে ফেলতে বলে, এই যে আমি তোমার জামাই, তোমার স্বামী, তোমায় যাচ্ছি বললাম, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি? এই বলে নাজহারের সামনে এসে দাঁড়ালো। নাজহার বিষাক্ত কাটা দেওয়ার মতো তৌসিরের দিকে তাকিয়ে তিক্ত সুরে বলল, রাতে যাচ্ছেন, তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয়ই অবৈধ নেশা কাজে, আর নয়তো বেশ্যাদের বিছানায় নিয়ে শখ মেটাতে। তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে, আর এখন নাজহার এই কথা শুনে মন চাচ্ছে নাজহার গাল একটানে ধরে ফাটিয়ে ফেলতে। অতিরিক্ত কথা বলে এই মেয়েটা। তৌসির ওর দিকে তাকিয়ে অগ্নি চোখে তাকিয়ে বলল, শর্মাইরা নাক মুখ সমান করে ফেলাম, বেয়াদব মহিলা। তৌসিরের কথা শুনে নাজহার ঠান্ডা গলায় উত্তর দিয়ে বলল, আমি মিথ্যে কিছু বলেছি? আপনি তো এইগুলোই করেন। তৌসির নাজহারের কথা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। নিজের মাথার কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগের মগজ ঘুরে যাচ্ছে। নাজহারের জায়গায় অন্য কেউ হলে আজ ওর শেষ দিন হতো, কিন্তু নাজহারকে ও কিছু করতে পারবে না, করলেই বিপদ। তৌসির অল্প সুরে চিৎকার করে বলল, তোর এক হাত লম্বা থুতনি সামলে নে, নয়তো একটানে থুতনি ফালাই দিমু। এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বের হয়ে যায় রুম থেকে। এখানে থাকলে এখন খুন করতে ইচ্ছা করবে, খুন। নাজহার তৌসিরে যাওয়ার পানে নিরস্ত্রকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলে, আমার নিয়তে এত নিকৃষ্ট কারোতে কিভাবে আটকে থাকতে পারলো? নাজহার উদাস হয়ে বিছানায় বসে পড়ল। মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। এতটুকু শান্তি প্রয়োজন, একটু শান্তি, আর কিছু না। কাউকে চাই না, শুধু একটু মুক্তি চাই। রাত এখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসির। মিনহাজ মামার সাথে রুদ্র দেওয়ানাও আছে। রুদ্র দেওয়ানা আবার তৌসিরের বন্ধু মানুষ। যেখানে তৌসির সেখানে রুদ্র এক আত্মা, দুই দেহ বলতে গেলে। তারা ছোটবেলা থেকে কাঁধে মিলিয়ে বড় হয়েছে, যদিও রুদ্র তৌসিরের 1 বছরের বড়। তবে বন্ধুত্ব কি আর বয়স দেখে হয়? এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন আর অপরজনকে। তৌসির সেই নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে হাঁটু ঘেড়ে বসলো। মেয়েটির নাম তৃণা। বিগত কয়েকদিন যাবৎ যার উপর চলেছিল পীড়ন, যন্ত্রণাময়ী অত্যাচার। মেয়েটির অবস্থা আর মানুষের মতো না, পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অর্ধমৃত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীরে রুধিশক্তি হয়ে গেছে। শরীরে পচা ক্ষত দিয়ে পোকা বেয়ে পড়ছে। সারা অঙ্গ থেকে স্যাঁতস্যাঁতে পুছে পচা রক্ত গলে পড়ছে। চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্ত দাগা গালে আটকে আছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে বিশ্রী রূপে। চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে। হাতের প্রতিটা আঙুল দুবার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামই বেঁচে আছে। হাতের জোরে হয়তো আছে টিকে। তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করলো, ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দিয়ে দে মাগি। তৃণা নিঃশ্বাস ফুঁকে দুদিকে মাথা নাড়িয়ে বলল, অসম্ভব, আমি তোদের মতো পশুর কাছে কখনো এগুলো দিব না। তোদের মতো পশুকে আমি কখনোই জিততে দেব না। তৌসির ওর কথায় চারিদিকে তাকালো, তারপর আবার ঠান্ডা গলায় বলল, ডকুমেন্টস দে বলছি। তৌসির বলার ধরন বদলাতেই মেয়েটি কেঁদে থেকে আবার একই উত্তর আসে, সম্ভব নয়। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট। তৌসিরের টিমে বহুরূপী হয়ে প্রবেশ করেছিল, কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে। তৌসির ভালো মানুষের মুখোশটা খুলে দিতেই সে এখানে এসেছিল, কিন্তু তার নিয়তি তার সাথে দেয়নি। ওরা জেনে গেছে ওকে এমন অমানবিক নির্যাতন করছে যাতে ডকুমেন্টসগুলো দিতে না পারে, আর ওদের কাছে ডকুমেন্টসগুলো জমা দিয়ে দেয়। কিন্তু তিনা একটাবার মুখ খোলার প্রয়োজন বোধ করেনি। তার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃতি সত্যি দেশরক্ষীরা দেশের খায়রেতে লিপ্ত। তৌসির বুঝে যায় কোনোভাবেই মানবে না। তৌসির আর কি করবে? হাত বাড়িয়ে শক্ত করে তিনার চুলগুলো টেনে ধরল। কপাল বরাবর দেওয়ালে ঠেস দেয়। তিনার চোখ ভুলে কপাল ফেটে ছোট একটা ইটের কুচো ঢুকে যায় কপালে। কিন্তু ওর মৃত্যু ওকে চায় না, তাই ও এখনো বেঁচে আছে, শ্বাস ফেলছে। চিৎকার করার সত্যিটুকু নেই, আর থাকলেও করতো না, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাতো না। তৌসির ওর মাথা ছেঁচে নিয়ে দেখে তারপর বেঁচে আছে। রুদ্রর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, রুদ্র কিছু দে। রুদ্র এদিকে ওদিকে খুঁজলো। নিজের লুঙ্গির কোমরে গুজে একটা কাপড়ে কাটা কেচি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল, কিন্তু এখন এই কাজে আসবে। তৌসির তিনার চুল আরো শক্ত করে ধরল। ওকে দেওয়ালে ঠেসে ধরে গলা পেট দুই পাশের পিঠে ইচ্ছা মতো কেচি দিয়ে কুপাতে থাকলো। তৃণার রক্তে মাটি ভিজে যায়। ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে। ওর শরীরটা একটু দুলে ওঠে, সাথে ওর নিবিড়ন প্রাণটাও ঝরে যায় নিমেষে। ওর প্রাণটা চলে যায় তখনই যখন তৌসির ওর গলায়
কোপ মেরেছিল। তৌসির শেষ কোপটা মারতেই ওর মেঝেতে লুটিয়ে পড়ে। তারপর কেচিটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, পানি আন, এই রক্ত, শুয়ারের রক্তের মধ্যে কোনো তফাৎ নাই, তাড়াতাড়ি হাত ধুইতে হইব। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তৌসির এটা দেখে ওর দিকে বুড়ি কুচকে তাকিয়ে বলে, কিনে নিয়েছিস সাথে নাকি বাড়ি থেকে? রুদ্র এসে ওর দিকে এসে এগোতে এগোতে বলে, আরে না, বাড়ি থেকে আনছি। এ বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাইলে ভালো করছো, টাকা দিয়ে পানি কিনে এই মাগির রক্ত ধুইলে কোনো ফায়দাই হইতো না। মিনাজ মামা এতক্ষণে সব পরলোক করছিল, চুপচাপ করে কোনো এক্সট্রা কথা বলেননি, কিন্তু এখন মুখ খোলেন, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাপরে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হইব। তৌসির হাতে ভালো মতন ধুতে ধুতে বলে, হ, তাড়াতাড়ি করতে হইব, ওইখানে আরেক মাগির পোলা দাফন করতে হইব, ওর ডানা বেশি গজাইছে। রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে কি করবি এখন? তৌসির ওর ফেলে বোতলটা হাতে নিতে নিতে বলে, হ্যাঁ আলা, এরের ফেললি কেন, অন্য সময় পানি আনতে পারমু। আর এর ব্যবস্থা তন্ময় চাচা করবে, ওনার সায়েন্টিস্ট বন্ধু মাংসের জন্য ওনারে কইছিল মাংস দিবে নে, তার নাকি এবার মানুষের মাংস লাগবে। রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, আইসা, তাহলে আমরা এখন কাজে যাই। মিনাজ মামা কারাগার থেকে বের হতে হতে বলে, হ্যাঁ যাই চল। এ বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় ওই মেয়েটির লাশের দিকে, আর মনে মনে সে বলে, তালুকদারের মাইয়া, তোমার এমন অবস্থা দেখার স্বপ্ন আমি দেখতাছি অনেকদিন ধইরা। এই বলে ঠোঁটে বিদ্রুপের ফুটানোর হাসি হাসে, হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুচকে কোমরে ঠেসিয়ে রাখতে রাখতে বেরিয়ে যায়। ওর পিছনে পড়ে রয়েছে এক নিদারুণ দেশপ্রেমী, ক্ষণে ক্ষণে নির্যাতন যন্ত্রণার বালি হওয়া দগ্ন মৃতদেহ, যে শুধু চেয়েছিল একটু ন্যায়, কিন্তু তা করতে পারেনি। তার আগেই মানুষরূপী এই জানোয়ারগুলো তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টোর কাছাকাছি। একটা ছোট নৌকায় তৌসির, রুদ্র দেওয়ান, নুসার সাহা, কৈরামত আলীর সাথে 2জন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জে জাদুকার নদীর কিনারার দিকে। এগোচ্ছে বলতে ভুল হবে, কারণ এরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। একটা বড় ফিশিং বোটে উঠেছে ওরা, একে একে সামনে এগোচ্ছে। সামনে দেখা পায় মাঝামাঝি একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো লাইটের ছাদের সাথে চারদিকে চাঁদনি। তৌসির স্পষ্ট ওদের দেখতে পাচ্ছে। সেই লোকটা চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা টাইপের লোক। লোকটির নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে সে বিকৃত হাসি দিয়ে উঠে বলল, কি রে, তুই আইলি? তোর লেগে তো আজ ঘুমাই নাই, অপেক্ষা করতেছিলাম। তৌসির ইজ্জত আলীর কথা মেকি হেসে ঘাড় ঘুরিয়ে নিজের লোকেদের দিকে একবার তাকায়, তারপর সামনে তাকিয়ে নিজের লুঙ্গি নিচে এক কোণা তুলে হাতে নিয়ে 2 কদম এগিয়ে তাচ্ছিল্য সুরে বলে, হ ভাই, আইলাম। এখন আমার মালগুলো আমারে দিয়ে দেন তো দেখি। ইজ্জত আলী ওর কথাটা ঠিক তেমন গায়ে মাখলো না, উল্টো ভাব নিয়ে লুঙ্গির কোণা হাতে তুলে নিয়ে আস্তে আস্তে বললেন, আমার এলাকায় যেই মাল আয় সেই মাল আমারই যায়, আর আমি সেই মাল রাইখা দিই, তাই এর ফেরত পাওয়া সম্ভব নয়। তৌসির রাগা উঠল, কিন্তু রাগ না করে ও সামনের দিকে এগিয়ে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, 11 লাখ টাকার মাল এলাকায় ইয়া আটকেছে, তাই ক্যাসাল না কইরা নৌকারে দিয়ে দাও। ইজ্জত আলী তাচ্ছিল সইতে বলে ওঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি, আমার এই ভাগ না দিয়েই চলে যাবি? এটা তো হইব না, মাল দিতে হইলে ভাগও দিতে হইব। তো সে বুড়কুচকে বলল, কত? ইজ্জত আলী চারপাশে একবার তাকালো, তারপর লোভনীয়ভাবে বলল, বেশি না, 2 লাখ প্রতি 10 লাখে হইব। তো সে এটা শুনে মুচকি আসে, তারপর জিহ্বায় কামড় দিয়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর বাগালে। একটা থাপ্পড়ে ঠোঁট কেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত ঝরে। তো সে তাতে দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাতে সিরালঙ্কি তালি দিয়ে পড়ি, আর তুই কস বিনা কারণে তোরে দিয়ে দিতাম লাখ টাকা। ইজ্জত আলীর লোক ওদের দিকে তেড়ে আসতে নাই, তৌসির হাত দিয়ে থামিয়ে ওদের চিৎকার করে বলে, এই খানকির পোলারা থাম, নয়তো সবকটের কুত্তার মতো সিরমু। এমন হুঙ্কার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায়। তৌসির ইজ্জত আলীর কলার 2 হাতে টেনে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতন বহুত বাগারে আমি আমার জীবনে ঠিক করছি, তাই আমার লগে পাঙ্গা নিস না, নয়তো বংশের বাতি জ্বালানোর ওইটার তোর লগে থাকবো না। ইজ্জত আলী এবার বড় অপমান সহ্য করতে পারল না, তাই চিৎকার করে বলল, তোর এত বড় সাহস, শুয়োরের বাচ্চা, তুই আমার ইজ্জতের উপরে কথা কস? তো সে ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য সুরে বলে, হাল আর ইজ্জত, তোরে আমি লুঙ্গি ছাড়া বেইজ্জত রূপে ঘুরামো সারা সিলেট বিভাগ, তুই জানোস কত বড় খবিস আমি? ইজ্জত আলীও খবিসের উপরে খবিস, সেও তেরামি করে বলল, আমি দিমু না মাল, কিসির বিসের? তৌসিরের রাগে মজকে ফুটে উঠেছে, কিন্তু তাও নিজেকে দমিয়ে নেয়, কারণ রাগ নিয়ন্ত্রণ করলে না পারলে জীবন বৃথা। ও ইজ্জত আলীর কলারে আরো শক্ত করে টেনে ধরে তিক্ত সুরে বলল, কাফন ছাড়া তোর এই মাঝ নদীতে দাফন দিমু, মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দে। তৌসির কথা ইজ্জত আলী ভয় তো পায়, কিন্তু নিজের জেতা আঁকড়ে ধরে বলে, কি করবি, কইরা নে, দিমু না।
একবার কইছে দিমু না মানে দিমু না। তৌসির ওর কথায় কিছু সময়ের জন্য চোখের দিকে তাচ্ছিল্যের সহিত তাকিয়ে রয়, তারপর ডান হাতে ওর কলার চেপে ধরে, বাঁ হাত দিয়ে নিজের কোমরে গুজে রাখা লোহার চাপাতি বের করে, যা ধারালো ফলাটি রক্তের জন্য যেন চেয়ে আছে। এই চকচকে চাপাটি ইজ্জতের গলায় ধরে বলে, তোর সাহস কুচি করে দিমু, বেশি কিছু না। এ বলে চাপাতি শক্ত হাতে ধরে নেয়।